হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ডিএসসি সেকেন্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার 1 বেঙ্গলি যে সিলেবাস রয়েছে, আজ সেখান থেকে যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে। তোমরা দেখতেই পারছো তোমাদের যে বাংলা কাব্য সাহিত্য রয়েছে, সেই বাংলা কাব্য সাহিত্য জগতে কাজী নজরুল ইসলামের যে অবদান, তার অবদান সম্পর্কে কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তাহলে আলোচনাটি আমি শুরু করছি। দেখো, বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের পর বাংলা কাব্যে নতুন সুর শুনিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। আমরা দেখব যে রবীন্দ্রনাথ ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তার পরবর্তীকালে যিনি বাংলা কাব্য সাহিত্যে একটা নতুন সুর নিয়ে প্রবেশ করেছিলেন তিনি ছিলেন কাজী নজরুল ইসলাম। কি বলছে যে নজরুল প্রথম বিদ্রোহের চেতনা নিয়ে বাংলা কাব্য সংসারে প্রবেশ করেন। আমরা দেখব তিনি যে বাংলা কাব্য সাহিত্য বা বাংলা কাব্য জগতে প্রবেশ করেছিলেন, তার চিন্তাধারা ছিল বিদ্রোহী। ঠিক আছে, বিদ্রোহী চেতনা নিয়ে কিন্তু তিনি বাংলা কাব্য জগতে প্রবেশ করেছেন, তাই তাকে কিন্তু বিদ্রোহী কবি বলেও চিহ্নিত করা হয়। দেখো কি বলছে যে ইংরেজ শোষণের বিরুদ্ধে তিনি সচেতনভাবে বক্তব্যধর্মী প্রতিবাদের বাণী কিন্তু সঞ্চার করতে পেরেছিলেন। আমরা দেখব ইংরেজরা যে শোষণ করছিল বাংলায়, সেই শোষণের প্রতি তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে তার যে বক্তব্য, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তিনি তার কাব্যের মধ্যে আর কি সঞ্চার করেছিলেন, তার নিজস্ব প্রতিবাদের যে বাণীগুলি। বলা হচ্ছে যে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে যে রবীন্দ্র বলয় গড়ে উঠেছিল, সেখান থেকেই নজরুল প্রথম বেরিয়ে এসেছিলেন। বলা হচ্ছে যে বাংলা কাব্য সংসারে বিংশ শতকের দ্বিতীয় দশকে প্রবেশ করে নজরুল ইসলাম, আমরা দেখব বাংলা কাব্য সংসারে বা কাব্য জগতে যে তিনি প্রবেশ করেছিলেন সেই সময়টা ছিল বিংশ শতকের দ্বিতীয় দশকে তিনি কিন্তু প্রবেশ করেছিলেন। কি বলছে, প্রথম থেকে তিনি কাব্যে এক বক্তব্য গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন, যার পিছনে ইংরেজের অত্যাচার এবং শোষণ। বলতে ইংরেজরা যে আমাদের এই বাংলা সমাজে যে সমস্ত অত্যাচার করছিল, যে সমস্ত শোষণ করছিল, তার বিরুদ্ধে যে তার প্রতিবাদ, তার বক্তব্য কিন্তু সে প্রথম থেকে কিন্তু তার কাব্যের মধ্যে প্রকাশ করেছে। তার বাণী, প্রতিবাদের যে বাণী, সেগুলো কিন্তু সে সঞ্চার করেছে তার কাব্যগুলির মধ্যে। তাও কি বলছে, নজরুলের কাব্যগুলির মধ্যে রয়েছে, এই জায়গাগুলো তোমরা দেখবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। নজরুল যে সমস্ত কাব্যগুলি রচনা করেছিলেন, তার কাব্যগুলির নাম রয়েছে অগ্নিবীণা, তার খুবই একটা বিখ্যাত কাব্যের নাম, ঠিক আছে, যেটা 1922 সালে তিনি লিখেছেন। তারপরে রয়েছে দোলন চাপা, সালগুলো দেখো সাইডে দেওয়াই রয়েছে, এগুলো লিখে নিও তোমরা। তারপরে রয়েছে বিষের বাসী, তারপরে ভাঙার গান, ছায়ানট, সাম্যবাদী, ঠিক আছে, এইগুলো এক একটা তার খুবই বিখ্যাত কাব্যগ্রন্থ। এই যে অগ্নিবীণা, সাম্যবাদী, এই সমস্ত কিন্তু তার এক একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে, অবশ্যই এই জায়গাগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। দেখো বলছে তারপরে রয়েছে সর্বহারা, ফণী মনসা, ঠিক আছে, এই সমস্ত কাব্যগুলি কিন্তু তিনি রচনা করেছিলেন। এই জায়গাটা দেখে নেবে ভালো করে, তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে। দেখো তারপরে বলা হচ্ছে নজরুল প্রথম থেকেই প্রতিবাদ চেতনা সঞ্চার করেছেন। আমরা দেখব তিনি যে কাব্য জগতে প্রবেশ করেছিলেন, প্রথম থেকেই কিন্তু তিনি তার যে প্রতিবাদের যে বাণী, সেটা কিন্তু সঞ্চার করেছেন। কি বলছে, ধূমকেতু ও লাঙ্গল পত্রিকায় ব্রিটিশ বিদ্রোহ, মানে ব্রিটিশদের প্রতি তার যে বিদ্রোহ বা ইংরেজ সরকারের প্রতি তার যে বিদ্রোহ, সেই বিদ্রোহ কিন্তু সে প্রকাশ করেছে। কি বলছে, তবে এই কবিতায় ব্রিটিশ সরকারের অবস্থানকে স্পষ্ট করে দিয়েছেন। কি বলছেন, এমনকি ব্রিটিশ সরকারের শোষণ, তাদের যে শোষণ আমাদের এই বাংলা সমাজে, তাদের যে শোষণ চলছিল এবং তাদের যে অত্যাচার, এই অত্যাচারে সাধারণ মানুষ স্পষ্ট বুঝতে পেরেছিল। আমরা দেখব এই সমস্ত কাব্যগুলি থেকে যে ব্রিটিশরা আমাদের উপরে যে সমস্ত অত্যাচার চালাচ্ছিল, এগুলো কিন্তু পাঠ করে তারা খুবই সহজে বুঝতে পেরেছিল। ঠিক আছে, কি বলছে যে ক্রমাগত আমি শব্দ ব্যবহার করে প্রতিবাদকে এক উচ্চ সুরে নিয়ে গেছেন। আমরা দেখব তিনি কিন্তু তার যে সমস্ত কাব্যগুলি ছিল, সেখানে কিন্তু নির্ভয় একেবারে সরাসরি তিনি কিন্তু আমি শব্দ ব্যবহার করে এই ইংরেজদের বিরুদ্ধে কিন্তু ইংরেজদের শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছেন। ঠিক আছে, দেখো তার কাব্যের কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে। বলছে তার কাব্যের কয়েকটা লাইন এখানে দেওয়া রয়েছে। বলছে আমি চর দুর্দম দুর্বিনীত নৃশংস
বলছে মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশপ্ত পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। খুব সুন্দরভাবে কিন্তু তার কাব্যের কয়েকটি লাইন কিন্তু এখানে দেওয়া রয়েছে উদাহরণ সহকারে। ঠিক আছে, তাও কি বলছে যে নজরুলের কাব্যজীবন ক্ষণিক। আমরা দেখব তিনি যে কাব্য জগতে প্রবেশ করেছিলেন, তিনি ক্ষণিক সময়ের জন্য কিন্তু কাব্য জগতে প্রবেশ করেছিলেন। কি বলছে, ক্ষণিক জীবনে তিনি বৃহৎ চেতনার কিন্তু জয়গান গেয়ে গেছেন। বলছে দেশ স্বাধীন হওয়ার আগেই তিনি বাক শক্তি হারিয়ে ফেলেন। আমরা দেখব দেশ স্বাধীন হওয়ার আগেই কিন্তু তিনি তার নিজের যে বাক শক্তি ছিল সেটা কিন্তু হারিয়ে ফেলেছিলেন। কি বলেছে, দেশ স্বাধীন হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তার পরবর্তীতে অন্নদাশঙ্কর রায় লিখেছেন। আমরা দেখব পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু তিনি আর কি কাব্যজগৎ থেকে চলে গিয়েছিলেন। তো তাই বলছে অন্নদাশঙ্কর যিনি আছেন তিনি তার সম্পর্কে বলেছেন, দেখো কি বলছে, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছুই ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি তো নজরুল। দেখো খুব সুন্দরভাবে কিন্তু কবি নজরুল রয়েছে, তার সম্পর্কে কিন্তু অন্নদাশঙ্কর রায় লিখেছেন। তাও কি বলছে যে মানবপ্রীতি ও স্বদেশ চেতনা নিয়ে তিনি কলম ধরেছিলেন। আমরা দেখব মানবপ্রীতি, মানুষের প্রতি যে ভালোবাসা, আর স্বদেশ চেতনা, আর বিভিন্ন যে জাতি রয়েছিল হিন্দু মুসলিম, তাদের মধ্যে যে একতামূলক সম্পর্ক নিয়ে তিনি কিন্তু তার কাব্যজগতে প্রবেশ করেছিলেন। কি বলছে, ফলে তার কবিতায় কাব্যকতা, ঠিক আছে, কাব্যিকতা অপেক্ষা বক্তব্য ধর্মে কিন্তু উজ্জ্বল এক শান্তিতময় ভাষা এবং তীব্র ব্যঙ্গবাণে তিনি পরাধীন যন্ত্রণা তুলে ধরেছেন। আমরা দেখব আমাদের যে বাংলা সমাজে পরাধীনতার যে যন্ত্রণা, সেই সমস্ত যন্ত্রণা কিন্তু তিনি তার কাব্যের মধ্যে তুলে ধরেছেন। বলছে বাংলা কাব্যে এক উজ্জ্বল নাম কাজী নজরুল ইসলাম, যিনি রবীন্দ্রনাথের জীবিতকালেই ভিন্ন সুর শুনিয়েছিলেন। আমরা দেখব যেই সময় রবীন্দ্রনাথ জীবিত ছিল সেই সময় কিন্তু তিনি এক ভিন্ন জগতে, কাব্য জগৎকে কিন্তু একটা ভিন্ন স্তর কিন্তু শুনিয়েছিলেন, মানে ভিন্ন একটা বিষয় নিয়ে কিন্তু তিনি তার কাব্য জগতে প্রবেশ করেছিলেন। তো আজ বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে রাখি। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।